দুর্বল রাজশাহীর বিপক্ষে লিটন কুমার দাসের দুর্বার ইনিংসটা দেখতে দেখতে আরো তিনটা ইনিংসের কথা মনে পড়ছিল, চোখের সামনে একদম ইনিংসগুলো ভেসে আসছিল। একটা হচ্ছে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে লিটন কুমার দাসের 27 বলে 60 রানের ইনিংস, 7টা 4 3টা 6, স্ট্রাইক রেট ছিল 222.22। অ্যাডিলেইডে খেলাটা হয়েছিল, মাঠে বসে সেই খেলা দেখার সৌভাগ্য হয়েছিল। বৃষ্টি যদি বাগড়া না বাঁধাতো ওই ম্যাচে বাংলাদেশের জেতার কথা ছিল ভারতের বিপক্ষে, এবং জিতলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল এবং বাংলাদেশ সেমিফাইনালে খেলতো। আরো একটা ইনিংসের কথা মনে পড়ছে, সেটা 2018 এশিয়া কাপের ফাইনাল। লিটন কুমার দাস 117 বলে 121 রান করেছিলেন, 12টা 4 এবং 2টো ছক্কা মেরে। ফাইনাল ছিল সেটা, একাই লড়েছিলেন বাংলাদেশি ব্যাটারদের ভেতরে, এবং দুবাইয়ে খেলা হয়েছিল, যে দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের মুখোমুখি আবারও হতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু লিটন কুমার দাস তিনি আসলে দলে নেই। আর একটা ইনিংস, সেটা 2019 ওয়ার্ল্ড কাপের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 69 বলে 94 রান, 8-4, 4টা ছক্কা হাঁকিয়েছিলেন বাংলাদেশ। সেই ম্যাচটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং সেই ম্যাচটা জিতেছিল সাকিব আর লিটনের দুর্দান্ত পারফরমেন্সে। দুজনেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াডে নেই। তো লিটন কুমার দাস তিনি আসলে বাদ পড়েছেন দল থেকে, এবং গাজী আশরাফ লিপু যখন ব্যাখ্যা করছিলেন লিটন কুমার দাস কেন দলে নেই, তিনি যখন বলছিলেন যে অফর্মে তিনি রয়েছেন, আউট হওয়ার ধরন একই রকম, নতুন বল সামলাতে পারছেন না, এবং বিপক্ষ দলের অ্যানালিস্টরা আসলে তাকে বেঁধে ফেলছে, তাকে আটকে ফেলছে, এবং অর্থাৎ সেই প্যাটার্ন থেকে তিনি বেরোতে পারছেন না, এবং তার উপর আস্থা রাখা হয়েছে বহুবার, কিন্তু এত বড় আসরে আর তার উপর আস্থা রাখা যাচ্ছে না। তো যে কথাগুলো প্রধান নির্বাচক বলছিলেন, সেই কথাগুলো বলার ঘন্টা চারেকের ভেতরে লিটন আসলে তাকে বলা যায় ভুল প্রমাণ করলেন, কারণ যে ইনিংসটা তিনি খেললেন এবং 55 বলে 125 রান রেকর্ডের বন্যা বয়ে গেল দুরন্ত রাজশাহীর বিপক্ষে এই ম্যাচে, যেখানে 24 বলে 50 করার পর 20 বলে পরের 50 করেছেন, 44 বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করেছেন, থ্রু আউট দ্য ইনিংস তিনি অ্যামেজিং আসলে ব্যাট করেছেন। তো লিটন কুমার দাস আউট অফ ফর্ম ক্রিকেটার, এটা নিয়ে তো কোনো সন্দেহ আসলে নাই, কোনো সন্দেহ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা টি-20তে তার রান ছিল 14-3-0, ওয়ানডেতে তার রান ছিল 2-4-0 পরপর 3টা ম্যাচে, এবং 2024-এ যে 5 ম্যাচ খেলেছেন সেই 5 ম্যাচে তিনি রান করেছেন 6। ইনফ্যাক্ট 2024-এ টি-20তে 21 ম্যাচে 309 রান করেছেন, গড় ছিল 16.26। তো পারফরমেন্স একেবারেই নাজুক ছিল লিটন কুমার দাসের, কোনো সন্দেহ এ ব্যাপারে আসলে নাই, এটা ডেফিনেটলি সত্য কথা। এবং লিটন কুমার দাসের বাদ পড়াটাও ডেফিনেটলি যৌক্তিক তো বটে, যে পারফরমেন্স তিনি করছিলেন ন্যাশনাল টিমের হয়ে, সেই ক্ষেত্রে তার বাদ পড়াটাই হয়তো স্বাভাবিক ছিল, তার দলে থাকাটাই আসলে অস্বাভাবিক হতো। কিন্তু একটা কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে যে ওই যে কথাটা গাজী আশরাফ লিপু বললেন যে বড় আসরে আস্থা রাখা যাচ্ছে না, বড় আসরে লিটন কুমার দাস বিভিন্ন সময় পারফর্ম আসলে করেছেন, এবং অভিজ্ঞতার একটা মূল্য আছে। পারভেজ হোসেন ইমনকে দলভুক্ত করা হয়েছে, এবং সম্ভাবনাময় ক্রিকেটার বটে, কিন্তু তাকে যদি কিছু বাইল্যাটারাল সিরিজ খেলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো হতো, রিমেম্বার মানে তানজিদ হোসেন তামিমকে যখন ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলানো হলো ভারতের মাটিতে, সেখানে কিন্তু খুব একটা ভালো ফলাফল তিনি করতে পারেননি, কারণ অল অফ এ সাডেন একজন ইয়াংস্টারকে একটা বড় আসরে যখন খেলিয়ে ফেলা হয় তার উপর ভীষণ রকমের চাপ তো তৈরি হয়ে যায়, যদিও পারভেজ হোসেন ইমনকে বিবেচনা করা হচ্ছে ব্যাকআপ ওপেনার হিসেবে। সো অভিজ্ঞতার খাতিরে হয়তো আর একটা সুযোগ লিটন কুমার দাস পেতেই পারতেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং সেখানে তিনি যদি ব্যর্থ হতেন তাহলে হয়তো বা তাকে বাদ দেওয়া যেত পরবর্তী কয়েকটা সিরিজের জন্য। এবং লিটন কুমার দাস ফর্মে ফেরার ইঙ্গিত তো দিয়েছেন, ব্যাক টু ব্যাক 2টো ইনিংস খেলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 73 রান করেছেন, এবং তারপরে 125 করলেন তিনি। তার মানে তার আউট হওয়ার ধরন একই রকম, বা তাকে আসলে বোলাররা রিড করে ফেলছে, অপোনেন্টের অ্যানালিস্টরা তাকে রিড করে আটকে দিচ্ছে, সেটা তো আসলে সত্য প্রমাণ হয় না যখন তিনি ব্যাক টু ব্যাক এত দারুণ 2টো ইনিংস আসলে খেলেন। তো যাই হোক, পারভেজ হোসেন ইমনের জন্য শুভকামনা, নিশ্চয়ই তিনি ভালো খেলবেন, এবং লিটন নিশ্চয়ই আবারও ন্যাশনাল টিমে ফিরে আসবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।